এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের সুলতানপুরে ঘটেছিল 2009-এর সেপ্টেম্বর মাসের 12 তারিখে। তো সুলতানপুরে এক ভদ্রলোক থাকতেন, তার নাম ছিল যোগেশ মোহন মিশ্রা। তো তার 2 ছেলে মেয়ে ছিল, তার মধ্যে বড় ছিল তার মেয়ে সুবর্ণা মিশ্রা। সে যখন 12 ক্লাস পাশ করলো, তো সে খুব ভালো স্টুডেন্ট ছিল আর পড়াশোনাতে খুব ভালো নম্বর পেয়ে সে 12 ক্লাস পাশ করেছিল। তো তারপরে মেয়েটার ইচ্ছা ছিল, বাবারও ইচ্ছা ছিল যে মেয়েটা ভবিষ্যতে একজন বড় ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিতে হয় সেগুলোর জন্য সে কোচিং করতে চাইছিল। তো আশেপাশে সুলতানপুর খুব যেখানে তারা থাকতো একটা খুব বড় শহর নয়, তো সেই জন্য সেখানে খুব ভালো কোচিং সেন্টার ছিল না। তো যোগেশ মোহন যে মিশ্রার যে বড় দাদা ছিল, মেয়েটার জ্যাঠা, তো তার সাথে কথা বলা হয়। সে বলে যে হ্যাঁ, তাদের বাড়ির কাছেই একটা ভালো কোচিং সেন্টার রয়েছে, বিভিন্ন রকম যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পরীক্ষা দিতে হয় সেগুলোর কোচিং করানো হয় সেখানে, তো মেয়েটা যেন তাদের বাড়ি গিয়ে থাকে। তো বাবাও তাই করলো, বাবা সেখানে যায়, সেখানে গিয়ে মেয়েকে রেখে দেয় আর মেয়ের আসা যাওয়ার জন্য একটা স্কুটি কিনে দেয়। তারপরে বাবা চলে আসে। তো মেয়েটা সেখানে থাকতে শুরু করেছে। মেয়েটা খুব ভালো মেয়ে ছিল, পড়াশোনায় তার খুব মন, সব সময় সে পড়াশোনা করতো, শুধু ক্লাসে যেত, ক্লাস থেকে ফিরত। ক্লাসেও মাত্র 2 জন মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছিল, বেশি দিন যাওয়াও হয়নি। তো একদিন আর সেখানে যেখানে সে গিয়ে থাকছিল সেখানে থাকতো তার বাবার বড় দাদা, তার জ্যাঠা, তার স্ত্রী, জেঠিমা আর তাদের একমাত্র ছেলে সাকেত কুমার মিশ্রা। তার পড়াশোনা হয়ে গেছিলো, কিন্তু সে এখনও কোনো চাকরি পায়নি। সেই চাকরি পাওয়ার জন্য সে চেষ্টা করছিল। তো তাদের একমাত্র ছেলে, তো সুবর্ণাও সেখানে গিয়ে একটা দাদাও পেয়ে যায়। তো ভাই বোন তারা আছে। এবার সুবর্ণা যাদের বাড়িতে গিয়ে আছে, তাদের বাড়ির যে একটা আত্মীয়র বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ির জন্য ভদ্রলোক আর ভদ্রমহিলা 2 জন সেখান থেকে চলে যায়। সুবর্ণা কিন্তু নিজের যে কাজিন ব্রাদার আছে, যার নাম হচ্ছে সাকেত মিশ্রা, তো সুবর্ণা আর সে বাড়িতে আছে। সুবর্ণা ক্লাসে চলে যায়, কিন্তু রাত্রি হয়ে গেলেও 9টা সাড়ে 9টা বেজে গেলেও সুবর্ণা আর বাড়ি ফিরে আসেনি কোচিং সেন্টার থেকে। তখন সাকেতের চিন্তা হয়, সাকেত গিয়ে পুলিশ স্টেশনে জানায় যে সুবর্ণা সকালবেলায় ক্লাস করার জন্য বেরিয়েছিল, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। তারপরে সুবর্ণার যে মা বাবা তাদেরকে জানানো হয়, আশেপাশের কিছু আত্মীয় স্বজন তাদেরকে জানানো হয়। সুবর্ণার জ্যাঠা আর জেঠিমা যারা একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলো, আগেই বলেছি, সাকেতের মা বাবা, তারাও খবরটা পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। পুলিশ তদন্তটা শুরু করে কোচিং সেন্টার থেকে, যে কোচিং সেন্টারে 12 সেপ্টেম্বরে সে গেছিল কিন্তু আর ফিরে আসেনি। কোচিং সেন্টারে গিয়ে যখন রেজিস্টার দেখা হয় বা যে যারা ওর সাথে পড়তো তারা সবাই বলে সুবর্ণা কিন্তু 12 তারিখে ক্লাস করতে আসেনি। তাহলে সকাল সকাল সুবর্ণা কোথায় গেছিল? সাকেত কিন্তু বলেছিল সুবর্ণা ক্লাস করতে গেছিল, কিন্তু ক্লাস থেকে আর ফিরে আসেনি। পুলিশ নিজের মতো করে পুরো কোচিং সেন্টার, তার আশেপাশের বিভিন্ন জায়গা, কোচিং সেন্টারে তার সাথে যারা যারা ক্লাস করতো সবার সাথে আলাদা আলাদাভাবে কথা বলে। প্রথমটায় অনেকেই ভাবছিল যে সুবর্ণা হয়তো কোনো ছেলে বন্ধু টন্ধু থাকবে, হয়তো তাদের সাথে সিনেমা দেখতে গেছে বা কোথাও একটা গেছে বা কোথাও চলে গেছে তাদের সাথে, এই ধরনের অনেক কিছু ভেবে নেওয়া হয়। আর পুলিশ খুঁজছিল, কিন্তু পুলিশ যখন সবার কাছে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ এতটুকু বুঝতে পেরেছিল যে সুবর্ণা সুলতানপুর থেকে লখনৌতে নিজের জ্যাঠার বাড়িতে আসার পরে খুব একটা নতুন নতুন বন্ধু তৈরি করেছে বা খুব বাইরে গিয়ে ঘুরতে ভালোবাসে এমন মেয়েই ছিল না। সে সব সময় নিজের পড়াশোনা নিয়েই থাকতো। আর কোচিং সেন্টারেও সে মাত্র 2টো মেয়ের সাথেই বন্ধুত্ব করেছিল, তার খুব একটা বন্ধুবান্ধবও নেই। সারাটা দিন ক্লাস ছাড়া বাকি সময়টা সে নিজের পড়াশোনা করার মধ্যেই সে কাটিয়ে দেয়। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরও বুঝতে পারছিল না যে হয়েছেটা কি। আরও একটা ব্যাপার, 2009 সাল, তখন কিন্তু সিসিটিভি ছিল না, তো সেই জন্য পুলিশের কোনো হেল্পও হচ্ছিল না।
সুবর্ণা কিছুদিন আগেই 12 ক্লাস পাস করেছিল, তার কাছে কিন্তু নিজস্ব কোনো ফোনও ছিল না। পুলিশ এবার ঠিক করে যে সুবর্ণার যে পরিচিত লোকজনেরা আছে এবার তাদের কল ডিটেলটা চেক করা হবে। পুলিশ কল ডিটেল চেক করার জন্য সুবর্ণার বাবা, মা, সুবর্ণার জ্যাঠা, সুবর্ণার জেঠিমার কাছে কোনো ফোন ছিল না, কিন্তু সাকেত, সুবর্ণার যে কাজিন ব্রাদার ছিল তার কাছে ফোন ছিল। সব ফোনগুলো নিয়ে সেটা কল ডিটেল চেক করা হচ্ছিল। চেক করতে করতে পুলিশ যে একটা ব্যাপার দেখে সেটা দেখে পুলিশের খুব অবাক লাগে। যখন থেকে সুবর্ণার খুড়তো দাদা সাকেত মিশ্রা ফোনটা কিনেছিল তখন থেকে সে প্রত্যেক দিন তার অ্যাভারেজ কল 15 থেকে 20টা কল সে প্রত্যেক দিন করত। জিরো কল কোনো দিন ছিল না। কিন্তু 12 সেপ্টেম্বর যেদিন সকালবেলায় সুবর্ণা বেরিয়েছিল আর বাড়ি ফিরে আসেনি, সেদিন সারা দিন একটাও ফোন কল করেনি সাকেত, কাউকে, বন্ধুবান্ধব, মা বাবা, কাউকেই সে কল করেনি। সারা দিনে কিন্তু কল ডিটেলে জিরো কল দেখাচ্ছিল। আরও একটা ব্যাপার যে সে একটা কম বয়সী ছেলে, সে সারা দিন বাইরে যেত, মানে একটু সুযোগ পেলেই বাইরে যেত, আবার কিছুক্ষণ পরে ফিরে আসতো, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করতো, কিন্তু সারা দিন কন্টিনিউয়াসলি বাড়িতে থাকতো না। এমনকি সে অসুস্থ হলেও একবার হলেও সে বাইরে যেত। সারা দিন তার ফোনের লোকেশনটা তার বাড়ির মধ্যেই দেখাচ্ছিল। পুলিশের এবার মনে হয় যে কিছু না কিছু তো একটা ব্যাপার আছে, কারণ যেদিন 12 তারিখ, যেদিন থেকে সুবর্ণা মিশ্রা হারিয়ে গেছে, সেদিন পুরো দিনটাই সাকেত বাড়িতেই কাটিয়েছিল। রাত্রেবেলায় 9:30টার সময় প্রথমবার বেরিয়েছিল, আর বেরিয়ে সে কিন্তু পুলিশ স্টেশনেই গেছিল। আশেপাশে কোথাও সে খুঁজে দেখার চেষ্টাও করেনি, সোজা সে পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং ডায়েরি করেছিল। সুবর্ণা নিজের কোচিং সেন্টারে যাওয়া আসা নিজের স্কুটিটা নিয়েই করত। 12 তারিখ থেকে সুবর্ণা নিখোঁজ হয়েছিল। 13 তারিখ সকালবেলায় সাহারাগঞ্জ বলে একটা বাজার আছে লখনৌতে, সেখানে একটা পার্কিংয়ে সুবর্ণার গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এবার পুলিশ ভালো করে তদন্ত করছিল যে সুবর্ণা এখানে বাইকটা রেখে তাহলে কোথায় গেছে। আশেপাশের সমস্ত দোকানদার বা লোকজনদেরকে এটাই জিজ্ঞেস করা হয় যে এই গাড়িটা কার, এই গাড়িটা এই পার্কিংয়ে কে দাঁড় করিয়ে রেখে গেছে, কেউ দেখেছে কিনা। সিসিটিভি তখন ছিল না, সেটা আগেই বলেছি। একজন দোকানদার বলে যে ওই গাড়িটা সকালবেলায়, 12 তারিখ সকালবেলায় একটা কালো শার্ট পরা ছেলে ওই পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখে গেছে, কিন্তু 12 তারিখ সারা দিন গাড়িটা দাঁড়িয়েছিল, গাড়িটাকে কেউ নিয়ে যায়নি। আর 13 তারিখ পুলিশ গিয়ে সেটার সন্ধান পেয়ে যায়। পুলিশ সেই গাড়িটাকে নিয়ে নিজেদের থানায় রেখে দেয়। পুলিশ কিন্তু একটু হলেও বুঝতে পারছিল যে গাড়িটা কোনো ছেলে রেখে এসছে পার্কিংয়ে, তার মানে সুবর্ণা গাড়িটা নিয়ে বাইরে যায়নি। আরও একটা ব্যাপার, সাকেত কেন সারা দিন ফোন করেনি কাউকে, বা সাকেতের রোজকার যে অভ্যেস, সে অসুস্থ হলেও বাইরে যায়, কিন্তু কেন 12 তারিখেই যেদিন সুবর্ণা নিখোঁজ হলো সেদিন সে বেরোলো না। এই দুটো ব্যাপার জানার পরে পুলিশের সন্দেহ হয় সাকেতের উপর। সাকেতকে নিয়ে যাওয়া হয় থানায়। প্রথমে হালকাভাবে মিষ্টি কথায় তার কাছে ব্যাপারগুলো জানার চেষ্টা করা হয়। সে কিন্তু নানা রকমভাবে পুলিশকে বিব্রত করার চেষ্টা করছিল। পুলিশ তখন লাঠির সাহায্য নেয়। তারপরে সুবর্ণার ব্যাপারে যে কথাগুলো সাকেত বলে সেই ব্যাপারটা এখন আমি বলবো। সে বলেছিল যে সে, তার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু সে এখনো চাকরি পায়নি, সে চাকরি অনেক খোঁজ করছে। তার আশেপাশের লোকজনেদের যে বিলাসবহুল জীবন, তাদের গাড়ি, তাদের হাতের টাকা পয়সা দেখে তার সব সময় মনে হতো যে তার কাছে কেন এত টাকা পয়সা নেই। তো তার একটা মামার ছেলে ছিল লখনৌতেই, তাদের বাড়ির থেকে একটু দূরেই থাকতো। তার সাথে সে একদিন প্ল্যানিং করছিল যে কাউকে একটা কিডন্যাপ করে নেব। কিডন্যাপ করে নেওয়ার পরে বাচ্চার বাবার কাছে 10 লাখ টাকা র্যানসাম মানি চাইব, দুজন 5-5 লাখ ভাগ করে নেব। 2009-এ কিন্তু 5 লাখ টাকা মানে অনেক টাকা, ভাগ করে নেব। তারপরে আমাদের জীবনটা খুব সুখের হবে, খুব ভালো হবে। কারণ এখন টাকা পয়সার অভাবে না তারা কোথাও ঘুরতে যেতে পারছে, না সিনেমা দেখতে পারছে, না নিত্য নতুন জায়গায় তারা বেড়াতে পারছে। আর বাড়িতেও তাদের কোনো সম্মান নেই, কারণ তাদের কাছে কোনো টাকা নেই। বাড়ির লোকজনও সবসময় তাদেরকে জিজ্ঞেস করে যে তারা চাকরি বাকরি কিছু পেলো কি না। কিন্তু
দুজন প্ল্যানিংটা তো করে যে কাউকে কিডন্যাপ করা হবে, 10 লাখ টাকা চাওয়া হবে, কিন্তু এবার একটা প্রবলেম ছিল যে কিডন্যাপ যাকে করা হবে তাকে কোথায় রাখা হবে, কারণ তারা তো নিজের ফ্যামিলির সাথে থাকে, তাদের এতটা টাকাও নেই যে কোনো অন্য জায়গায় ব্যবস্থা করে তাকে রাখা হবে। তারপর দুজনেই প্ল্যানিং করে ঠিক করে যে তারা সাকেতের যে বোন আছে সুবর্ণা, তাকেই কিডন্যাপ করবে। সুবর্ণাকে কিডন্যাপ করার পরে তারা তার বাবার কাছে র্যানসাম চাইবে, কিন্তু সুবর্ণা তো তাদের দুজনকেই চিনে ফেলবে, বা সুবর্ণা যদি বাড়ির লোকজনদের বলে দেয় তাহলে কিন্তু অনেক শাস্তি পেতে হবে। তাই দুই ভাই মানে সাকেত আর তার মামাতো ভাই অঙ্কিত দুজনে মিলে ঠিক করে যে সুবর্ণাকে কিডন্যাপ করা হবে না, সুবর্ণাকে প্রথমেই চান্স পেলেই মেরে ফেলতে হবে, পরে বডিটার ব্যবস্থা করতে হবে। তারপরে যখন সুবর্ণার মা বাবা সুবর্ণাকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে, মানে সুবর্ণাকে মেরে ফেলার কিছুদিন পরে র্যানসাম চাইতে হবে, টাকাটা ভাগ করে নিতে হবে, জীবনটা অনেক ভালো হয়ে যাবে, কিন্তু সুবর্ণাকে তো বাড়ির লোকজন খুঁজে পাবে না, কিন্তু টাকাটা তো পাওয়া হয়ে যাবে। এই প্ল্যানিং করে তারা কিন্তু অপেক্ষা করছিল যে কবে সুযোগটা পাওয়া যাবে। সুযোগটা হয়ে গেছিল, কিন্তু সাকেতের মা আর বাবা একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল, সাকেতকে রেখে দিয়ে যায় যে তোমার বোন আছে বাড়িতে, পড়াশোনা করবে, তুমি তার দাদা, তুমি বাড়িতেই থাকো। সাকেত বাড়িতেই ছিল। সাকেত নিজের মামাতো ভাই অঙ্কিতকে ফোন কলে ডেকে অঙ্কিত আসার পর দুজনে মিলে একটা প্ল্যানিং করে। সুবর্ণা যখন সকালবেলায় ঘুম থেকে উঠে সুবর্ণার পেছন থেকে মাথায় আঘাত করা হয়, তার গলা টিপে তাকে মেরে ফেলা হয়। তারপরে তাদের বাড়িতে এই উঠোনে একটা মাটির উঠোন ছিল, অনেক গাছপালা, সবজি, ফুল ইত্যাদি লাগানো ছিল ওই উঠোনে। উঠোনটা কাঁচা ছিল, উঠোনে অনেক ঘাসও ছিল। তো দুই ভাই মিলে সুবর্ণাকে প্রথমে মেরে ফেলে, তারপরে দুজনেই মিলে খুব ডিপ বড় একটা গর্ত করে, গড়ার পরে তার মধ্যে সুবর্ণাকে দিয়ে সুন্দর করে মাটি চাপা দেয়, আর ওপরে টব, ফুল গাছ, সবজি গাছ যেমনভাবে লাগানো ছিল সেই রকমই লাগিয়ে দেয়। তারপরে রাত্রেবেলায় 9:30টার সময় গিয়ে পুলিশ স্টেশনে খবর দেয়। পুলিশ নেক্সট ডে থেকেই সুবর্ণাকে খোঁজাখুঁজি শুরু করেছিল। তারপরে এই ঘটনাগুলো ধীরে ধীরে সামনে আসে। তারপরে পুলিশ টিম আসে, সেটাকে খোঁড়ার পরে সুবর্ণাকে বের করা হয়। সত্যি সত্যি সুবর্ণার কাজিন ব্রাদারের কাছে সমস্ত ঘটনাটা জানার পরে অঙ্কিত আর সাকেত দুজনকে অ্যারেস্ট করা হয়, আর তাদের কেস চলে। তারপর তারা এখন আজীবন কারাদণ্ডে দণ্ডিত রয়েছে। সুবর্ণার মা বাবা তাদের মেধাবী ছাত্রী, তাদের প্রিয় একজন মেয়েকে তারা হারিয়ে ফেলেছে। সুবর্ণার ফ্যামিলির সাথে সুবর্ণার যে জ্যাঠা ছিল, যার বাড়িতে থেকে সুবর্ণা পড়তো, তাদের মধ্যে আর রিলেশন নেই। আর দুজন অল্প বয়সী ছেলে অন্যের বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদি দেখে তাদের এত লোভ হয় যে সৎ পথে টাকা রোজগার করার চেষ্টা না করে তারা নিজের বোনকে নিজের হাতে মেরে তারা মাটিতে পুঁতে দেয়। আর সেই মাটির ওপরে প্রত্যেক আত্মীয় স্বজন, এমনকি সুবর্ণার মা আর বাবা, তারাও কিন্তু প্রত্যেক দিন ওখানে বসে থাকতো, ওখানে দাঁড়িয়ে থাকতো, আর সমানে ভাবতো যে কিভাবে এর পরের দিন সুবর্ণাকে কোথায় খোঁজা হবে, কোথায় খুঁজলে সুবর্ণাকে পাওয়া যাবে। প্রত্যেক দিন পুলিশও এসে ওই মাটির উঠোনের ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়েছিল, কিন্তু তারা আদৌ জানতো না যে তাদের ঠিক পায়ের তলায় সুবর্ণা চিরনিদ্রায় শুয়ে আছে। আরও একটা ব্যাপার যেটা পুলিশ বলে, যে সত্যি সত্যি যদি সাকেত অন্য দিনের মতো 12 সেপ্টেম্বরে যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনও যদি সে 2-4টে ফোন কল করতো বা একবার হলেও সে বাইরে যেত, তাহলে হয়তো পুলিশের যে অফিসার তার সন্দেহ হতো না সাকেতের ওপরে। সাকেত যে দুটো ঘটনা ঘটিয়েছিল, বাইরে না যাওয়া আর কাউকে ফোন না করা, সেটা সে সাধারণত কোনো দিন করতো না, জীবনেও সে করেনি এরকম। সেই জন্য তার উপরে সন্দেহ হয়। তারপরে এত বড় একটা ক্রাইমটা ঘটে যাওয়ার 6 দিন পরে পুলিশ জানতে পারে।